বিয়ে করবেন আমায়? আফরান চুল থেকে তোয়ালেটা সরিয়ে বলল। সন্দেহ আছে? অন্য মেয়েদের সাথেও নাইট ক্লাবে থাকবেন বিয়ের পর? হতে পারে, শিওর নই। কথা ইচ্ছে করেই আফরান বলেছে। একটু জ্বালাতে ইচ্ছে করছে তার আরুকে। কতদিন পর এভাবে দেখছে, হিসেব আছে এই মেয়ের। একটু তো শান্তি পেতে হবে। ডিরেক্ট না পারলে অন্যভাবে দেবে। আপাতত রাগ করতে একটু ইচ্ছে হচ্ছে না আরুর উপর তার। আফরানের এমন উত্তর পেয়ে কষ্ট হলো নাকি রাগ উঠলো ঠিক বোঝা গেল না। তবে দাঁত খিচে বলতে লাগলো। তবে ক্যারেক্টারলেস ছেলেকে আমি কেন বিয়ে করব? আফরান মৃদু হেসে বলল। জিজ্ঞেস করিনি, জানিয়ে দিয়েছি শুধু। আরিয়ার দুহাত মুঠো হয়ে আসার আগে এখনই হয়তো আফরানের নাকটা ফাটিয়ে দেবে। আফরান আরিয়ার হাতের দিকে তাকিয়ে আবারও শব্দহীনভাবে হেসে ডান হাতটা ধরে এক হাতে তোয়ালেটা ছুঁড়ে বিছানার উপর ফেলে আরিয়াকে বলল। হাজব্যান্ডকে খুব ভালোবাসবেন মনে হচ্ছে। জেলাস ওয়াইফ, ওয়াও, ইটস গুড। আরিয়া নিজেকে শান্ত রাখল। আজ এই লোকটার স্পর্শে ততটা ঘৃণা নেই যতটা কথাগুলো শুনতে গা জ্বলে যাচ্ছে। চুপ করে আছেন কেন? আচ্ছা, কি খাবেন বলুন। আরিয়া বিড়বিড় করে বলল। আপনার মাথা খাবো, দেবেন কিনা সেটা বলুন। তারপর স্বাভাবিকভাবে কিছু একটা বলতে যায়, তার আগেই আফরান দুষ্ট হেসে বলল। আমার সব কিছু আপনার জন্য। আমি চাই যা ইচ্ছে করুন, তবে সেটা শুধুমাত্র আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে। আমার ক্ষুধা পেয়েছে, যেতে দিন আমায়। আমি আমার বাড়ির নির্দিষ্ট সার্ভেন্টদের রান্না ছাড়া আর কারো রান্না খাই না, পারি না খেতে আমি। আশা করি বুঝতে পারছেন আপনি ব্যাপারটা। আফরান আর কিছু না বলে আরিয়াকে ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আরিয়া যেন জানটা ফিরে পেল, কিন্তু উনি এত কাছাকাছি এসেও কেন তাকে দেখার জন্য কিছুই বলছে না। না দেখেই এতটা দূর কিভাবে? অবশ্য ওনার মতো মানুষের দ্বারা ভালো কিছু আশা করা যায় নাকি। কিছুক্ষণ পর আফরান ফিরে এসে আরিয়াকে খাটের ওপর মাস্ক পরে শুয়ে থাকতে দেখে মুস্কি হেসে বলল। নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করেন মনে হচ্ছে। এটা ভালো জিনিস, কিন্তু সব জায়গায় নয়। আরিয়া শোয়া থেকে লাফ মেরে উঠে বলল। আবার এসে গেছেন? বাইরে কাজ নেই আপনার? বিজনেস সামলান কি করে আপনি? আপনাকে ভাবতে হবে না। বলে খাটের একপাশে বসে কিছু খাবার এগিয়ে দিয়ে বলল। খেয়ে নিন, আমি গেলাম। তবে আপনার প্রবলেম না হলেই থাকতে পারি। এসব খাবো না, বাসায় যাব, যেতে দিন। আপনার কোনো ধারণা আছে কি বাইরে কি হচ্ছে? নিশ্চয়ই মিডিয়া, পুলিশ সব একসাথে হয়েছে। ভালোভাবে বলছি, যেতে দিন, নয়তো একবার বেরোতে পারলে না সবকিছু বলে দেবো একদম। চেষ্টা করে দেখতে পারো। বলে আফরান উঠে দাঁড়ালো। এগুলো খেয়ে নিও, আর পাকামো করো না কিছুতেই। নয়তো যেটুকু ক্ষমা করেছে ওই সবটুকু মিলিয়ে শোধ করব। বলে রুম ছাড়ে। আরিয়া আফরানের কথার মানে বুঝলো না। আচ্ছা, আমায় কি উনি কোনোভাবে চিনতে পেরেছেন? যদি চেনে তবে অবশ্যই এতক্ষণ আমি বেঁচে থাকতাম না। আর যদি নাই চেনে, ব্যবহারগুলো খুব গোলমেলে লাগছে কেন? কিন্তু ব্যবহার ভীষণভাবে ভাবিয়ে যাচ্ছে। আজকে ব্রেকিং নিউজ, এসকে কোম্পানির সিইও রাত থেকে নিখোঁজ। মিডিয়াতে সব জায়গায় এই একটাই হেডলাইন হয়েছে। সিইও কি কোথাও গিয়েছে নাকি সত্যি গুম করা হয়েছে তাকে? যদি তাই হয় তবে কে করতে পারে এমন কাজ? নাবিল আর শবনমকে ঘুরে ফিরে একই প্রশ্ন কখন থেকে করে যাচ্ছে সাংবাদিকরা, কিন্তু কোনো উত্তর দিতে পারছে না কেউ। তবে নাবিল জানিয়েছে যেই করে থাকুক এই কাজটা এটার শেষ দেখেই ছাড়বে। মুহূর্তেই একটা গাড়ি এসে ব্রেক চাপে সামনে। বডিগার্ডরা নাবিল আর শবনমকে সাংবাদিকদের থেকে তাকে ছাড়িয়ে কোনো রকমে গাড়িতে উঠালো। সাথে সাথে গাড়ি অনেকটা দূর চলে যায়, আর মিডিয়ার লোকেরা তাদের মতো করে লাইভ জারি রেখে কথা বলেই যাচ্ছে একের পর এক। দুপুর থেকে ঝড় বৃষ্টি হচ্ছে, সময়টা বিকেলের মাঝামাঝি সময়, তাই বাড়িটাও অন্ধকারে ছেয়ে আছে। আরিয়া বারান্দায় দাঁড়িয়ে বাইরে তাকিয়ে চোখের জল ফেলছে। এটা কিসের অশ্রু তার জানা নেই, ব্যথার নাকি রাগের তাড়নায়, নাকি অন্য কিছু যেটা আরিয়ার নিজেরও জানা নেই। আর ভালো লাগছে না তার এই ভেতরে গিয়ে বসে হঠাৎ করেই একটা প্ল্যান বানায়। যেহেতু দুপুরবেলা আফরান খাবার দিয়ে গিয়ে আর একবারও আসেনি, আরিয়ার বুঝতে বাকি নেই আফরান বাড়ি নেই। তাই নিজের প্ল্যান মতো মাস্ক আর ক্যাপটা পাশ থেকে নিয়ে দরজাটা জোরে জোরে ধাক্কাতে শুরু করলো। কিন্তু এই ঝড়ের আওয়াজে তার আওয়াজ কি কেউ শুনবে? তাই অন্য কিছু দিয়ে জোরে আওয়াজ করতে হবে যেন সার্ভেন্টদের কান অবধি দরজার আওয়াজ যায়। রুমের চারিদিকে একবার তাকিয়ে কিছু দেখল না।
আসলে এই রুমটা সবসময় খালি থাকে, মানুষ নেই, কাজেও লাগে না, তাই কারো এই রুমে আসার দরকার হয় না, সেটা আরিয়া ভালো করেই জানে। রুম গোছাতে সার্ভেন্টরা তো আসে, তবে আজ আসলো না কেন? সেটা পরে যে ভাবা যাবে, আগে কাজটা তো শেষ করি। তো কিছুই তো চোখে পড়ছে না। এরপর হাত দিয়ে জোরে জোরে আওয়াজ দিতে লাগলো, প্রায় অনেকক্ষণ এমন করে নিজেই হয়রান হয়ে দরজায় পিঠ ঠেকিয়ে বসে আবারও কাঁদতে কাঁদতে বলল। প্লিজ, কেউ তো দরজাটা খুলে দাও। আকস্মিক চমৎকার হলো, ওপাশ থেকে কারো আওয়াজ শুনতে পেল। গলাটা শুনেই বুঝতে পারছি এটা আফরান নয়, তাই দ্রুত দাঁড়িয়ে আবারও দরজা ধাক্কিয়ে বলল। কেউ খুলে দাও দরজাটা। ওপাশ থেকে আওয়াজ আসলো। ভিতরে কি আপনি আটকে আসেন নাকি? আরিয়া বুঝতে পারে আয়েশের গলা এটা, উত্তর দেয়। হ্যাঁ প্লিজ, দরজাটা ভেঙে ফেলুন, আমি আটকে পড়েছি, প্লিজ হেল্প। আয়েশ বুঝতে পারছে না বাড়িতে মেয়ে মানুষ আটকে আছে। সামিরা প্রেমা তো সকালে চলে গিয়েছে, আয়েশও অফিসে গিয়েছিল, কিন্তু এমন বৃষ্টি দেখে জাফর সাহেব একা, তাই চলে এসেছে। ভেতরে আসতেই একজন সার্ভেন্ট তাকে বলল। উপরে ওই রুম থেকে বারবার কিছুর আওয়াজ আসছে, কিন্তু সকালে আবরান স্যার বলে গিয়েছে ওই রুম আজ ক্লিন না করতে, তাই যায়নি কেউ। আয়েশ বুঝলো আফরান আবারও উল্টোপাল্টা কিছু করতে চাচ্ছে। কি হলো? ভাঙুন দরজাটা প্লিজ। আমায় কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছে মিস্টার চৌধুরী। আয়েশের কিছুটা রাগ হয় যে বাড়িতেও এসব উল্টোপাল্টা বিষয় জড়ানোর দরকার কি, মানুষ মারার জন্য কি জায়গা নেই আর। হ্যাঁ দেখছি, আপনি একটু ওয়েট করুন। আয়ুষ আর একজন লোক মিলে দরজা ভাঙার জন্য ট্রাই করছে, কিন্তু এত সহজে ভাঙবে এমন দরজা কি তারা লাগিয়েছিল নাকি? তবুও চেষ্টা তো করতে হবে। এমন একজন ভেতরে অসহায় হয়ে পড়ে থাকবে চোখের সামনে। আফরানের সাথে যা হবার হোক, তাতে কি? একজন মানুষকে এভাবে আটকে রেখে ওর কি লাভ, সেটাই বুঝে আসে না কারো। এসব ভাবার মাঝে সার্ভেন্ট বলে উঠল। স্যার, বড় সাহেবের কাছে এই রুমের আলাদা চাবি আছে, নিয়ে আসি। ও গড, ভুলেই তো গিয়েছিলাম, বাবার কাছে যাবি। লোকটা দ্রুত পায়ে জাফরের কাছ থেকে চাবি নেয়ার জন্য গেল। জাফর সাহেব চাবি কোথায় রেখেছে বলে দিয়েছে, লোকটা সেই জায়গায় খোঁজে। চাবি তো নেই, নিশ্চয় আবরান স্যার নিয়ে গেছে গা। খালি হাতে ফিরে আয়েশকে বিষয়টা জানালে উপায় না পেল আবারও দরজাটা সর্বটা শক্তি দিয়ে ধাক্কা দিতেই খুলে যায়। আয়েশ গিয়ে হুমড়ি খেয়ে আরিয়ার ওপর পড়ে। আরিয়া দু কদম পিছিয়ে যায়, মুহূর্তেই আবারও পরিস্থিতি স্বাভাবিক হয়। আয়েশ আরিয়ার থেকে দুহাত দূরে দাঁড়িয়ে বলল। আপনি? আসলে আমাকে মিস্টার চৌধুরী আটকে রেখেছিল কাল, এসকে গ্রুপের সিইও। আরশ আজ ফোনে দেখেছে নিখোঁজ হওয়ার খবর, কিন্তু আফরান একটা মেয়েকে এভাবে আটকে রেখেছে কেন সেটা বোঝে নাই। আরিয়ার শরীর কাঁপছে ভয়ে। কখনো আবার এসে যায় আফরান। এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে দৌড়ে নিচে বাড়ির গেট বেরোয়। আয়েশ শুধু হা হয়ে তাকিয়ে আছে, কিছুই বলল না। এভাবে চলে গেল, হয়তো আফরানের ভয়ে। আমার মাথায় এটাই ঢুকছে না যে আফরান এই মেয়েটাকে কেন আটকালো। কোনো মেয়ের সাথে বিজনেস নিয়ে ওর শত্রুতা আগে তো কখনো দেখিনি এমন। আরিয়া যাওয়ার 10 থেকে 15 মিনিট পর আফরান বৃষ্টিতে ভিজে ছুপ ছুপ হয়ে দৌড়ে আয়েশের রুমে এসেই আয়েশের কলার চেপে ধরল। চোখ জোড়ায় বিষাক্ততা প্রকাশ পাচ্ছে, হাতের রগ, ঘাড়ের মোটা রগটাও ফুলে উঠেছে। দাঁতের দাঁত পিষিয়ে বলতে লাগলো। দরজা খোলা রয়ের তোকে কে দিয়েছে? আজ যদি ওর কিছু হয়ে যায় আয়ুষ, তোকে আমি খুন করতে সময় নেব না। যতটা ক্ষত ওর শরীরে আমি খুঁজে পাবো, ঠিক ততটাই ক্ষত তোর শরীরে ফেরত দেবো। যত ফোঁটা রক্ত ওর শরীর থেকে পড়বে, 1000 গুণ তোর শরীর থেকে চড়বে। মাইন্ডেড। কোন থেকে গিয়েছো? ফার্স্ট আনসার মি। আয়েশ আফরানের কথার মানে কিছুই বুঝল না, তবে এতটুকু বুঝেছে মিস শ্রাবণীকে ছাড়িয়েছে সে, তাই এমন করছে। দেখ আফরান, বিজনেস নিয়ে মেয়েদের সাথে তুই। এইটুকু বলতেই আফরান আয়েশের গাল বরাবর ঘুষি মেরে বলল। আনসার মি, সময় নেই আমার হাতে, ফাস্ট। বলে আয়েশকে ধাক্কা দিয়ে ফেলে চেঁচিয়ে বলতে লাগলো। আনসার মি আয়ুষ। আফরানকে রাখতে দেখেছে, কিন্তু কখনো এমন চেঁচাতে দেখেনি সে। নর্মাল বিষয়টাকে এমনভাবে নিচ্ছে কেন? আয়েশ শান্ত গলায় বলল। কি হয়েছে আগে বল, এমন রেগে আছিস কেন? আফরান এবার আয়েশের পেট বরাবর একটা লাথি বসিয়ে বলল। বুঝে গেছি, আমি তোকে পরে দেখে নেব, ছাড়বো না তোকে। আয়েশ ওর কিছু হয়ে গেলে আফরান দৌড়ে বেরিয়ে গেল সাথে সাথেই। আয়েশ শুধু বোকার মতো তাকিয়ে আছে। কি হয়েছে, এমন করছে কেন ও? এই মেয়ের
কি হবে আবার? এই মেয়ের জন্য এমন করছে কেন? আয়েশের কেমন যেন সন্দেহ হতে লাগলো। 2 মিনিট চোখ বন্ধ রেখেই চারপাশ মেলাতে লাগলো। হঠাৎ করে চোখ খুলে বলতে লাগলো, ড্যাম ইট, হাউ পসিবল? ইটস রিয়েল? মানে স্বামীরা যে বাবাকে বলতে শুনেছিলাম সকালবেলা ওইটাই রিয়েল? ও মাই গড, এই জন্যই এমন করছে আফরান? কথাটা ভেবে আয়েশ নিজেও হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। আরিয়া যেহেতু আসার সময় কিছুই নিয়ে আসেনি, তাই দৌড়েই পালাচ্ছিল, কিন্তু আর পারছে না। তখন থেকে বৃষ্টিতে ভিজে ক্লান্ত হয়ে রাস্তার একপাশে বসল। বৃষ্টির সময় বিধায় হয়তো আশেপাশের দোকান একটাও খোলা নেই, এমন ব্যবস্থাও নেই যে গিয়ে একটু কল দেবে। হঠাৎ করে কয়টা লোক এপাশ দিয়েই যাচ্ছিল ভিজে ভিজে, হাতে কয়েকটা লাঠি ছুরি, আবার একজনের হাতে বন্দুকও আছে। কিন্তু একজন আরিয়ার দিকে ইশারা করে কি যেন দেখালো। সবগুলো লোক আরিয়ার সামনে আসে। তুই ওই দিনকার সিও তাই না? কি করে ম্যাডাম রে খুঁজে পাঠাইছিল না রে? পাশ থেকে একটা লোক বলল। দেখে তো তাই মনে হয়েছে, কিন্তু ছবিতে তো প্যান্ট শার্ট পরে দেখেছিলাম। আরিয়া লোকগুলোকে দেখে বলতে লাগলো, আপনারা কারা? এখানে দাঁড়িয়ে আছেন কেন? সামনে থেকে সরে যান। তুই এসব গ্রুপের সিও কিনা হেডা ক। আপনারা জেনে কি করবেন? দেখে তো এক একটাকে গুন্ডা মনে হচ্ছে। চলে যান এখান থেকে, নয়তো আমাকে আপনারা চেনেন না, কি করতে পারি আমি বলে দিলাম। একটা লোক হাসতে হাসতে বলল, এইটুকু মেয়ে কি কয় শুনছো তোরা? পেটের ভিতর যখন ছুরিটা বসবে তখন বুঝবে আমাদের পাওয়ার ওই মেয়ে। আপনাদের ওসব বাজে কথা ছাড়ুন তো। আমি ওসব হুমকিতে ভয় পাই না, ভালোভাবে বলছি, চলে যান এখান থেকে। একটা ছেলে সামনে এগিয়ে বলল, তাই নাকি? তা প্রথমে হাত ভাঙবো না পা ভাঙবো সেটা বল। আরিয়া একটু স্মিত হেসে বলল, কথাই হবে না, বুঝলাম তোদের। ছেলেটা নিজের হাতে লাঠিটা দেখিয়ে বলল, এত বড় বড় কথা কিভাবে বলছিস? আমাদেরকে দেখে ভয় পাচ্ছিস না? বললাম তো ট্রাই কর। ছুরি হাতের ছেলেটা সামনে এসে বলল, এ তো দেখছি পাওয়ারফুল লেডিস রে মাইরে, কিভাবে তুই করে কথা বলা শুরু করে দিছে। বলে হাতের ছুরিটা নিয়ে আরিয়ার সামনে এগোতে লাগলো ধীর পায়ে। কিন্তু আকস্মিক আরিয়া তার সামনের ছেলেটার হাত থেকে লাঠিটা এক টানে নিয়ে নিল নিজের হাতে। তারপর বলতে লাগলো, কাম অন ফার্স্ট। ছেলেটা অবাক হয়ে বলল, তোর দম আছে দেখছি। তোদের কি মনে হচ্ছিল? পেছন থেকে একটা ছেলে বলতে লাগলো, ওটার সাথে এত কি বলে যাচ্ছিস? মেরে দিয়ে চলে আয়। ম্যাডাম কইছে বাসাইয়া রাখতাম, নিজের হাতে মারবো, না হইলে ম্যাডামের শান্তি নেই। তাহলে এমনি দাঁড়িয়ে না থাকে হাত পা বান, নয়তো এইটারে সুবিধার মনে হইতেছে না। লোকটার কথা মতো আরিয়ার দিকে ছুরি এগোতে এগোতে বলল, চুপচাপ দাঁড়িয়ে থাক, নয়তো এইটা দিয়া গলা কাটতে সময় লাগবে না। আরিয়া এবার একটু ভয় পেল। নিশ্চয়ই মেয়ে হয়ে এতগুলো ছেলের সাথে পেরে উঠবে না। তাই দিক বেদিক না ভেবে হাতের লাঠিটা দিয়ে লোক দুটোর মাথায় বাড়ি মেরেই সামনে দৌড়াতে লাগলো। সাথে সাথে লোক দুটো মাথায় হাত দিয়ে নিচে এলিয়ে পড়ে। মাথার রক্ত কপাল টকায়। আহত গলায় বলল, তোরা দেখেছিস কি? ওটাকে ধর, ম্যাডাম আসতে দেরি হলে তোরাই কাজ সেরে দিস। লোকগুলো কথা মতো আরিয়ার পেছনে ছুটতে লাগলো। আরিয়া দৌড়াচ্ছে। হঠাৎ সামনে একটা গাড়ি এসে থামে। এতক্ষণ তো একটাও গাড়ি ছিল না, এটা কোথা থেকে আসলো? আরিয়া খেয়াল না করে জানালার সামনে গিয়ে গ্লাস থাপড়িয়ে হেল্প চাচ্ছে। মুহূর্তেই গাড়ি থেকে নেমে এলো শবনম। শবনমকে দেখে আরিয়া যেন একটু স্বস্তি বোধ করছে। দৌড়ে গিয়ে শবনমের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, দেখুন না ম্যাম, ওই ছেলেগুলো তখন থেকে। কথাটা বলা শেষ করতে পারল না, তার আগেই শবনম আরিয়ার চুলের মুঠি ধরে বলল, কোথায় পালাচ্ছিস? পথ নেই যে এবার তোর? ম্যাম কি করছেন এইসব? ছাড়ুন, লাগছে আমার। এইসব এমন কেন করছেন আপনি? শবনম তাচ্ছিল্যের স্বরে বলল, আহারে বেচারি, তোর জন্য কষ্ট হচ্ছে খুব, জানিস? দোষ না করেও দোষী। হাত ছড়ান না, মাথা ব্যথা হচ্ছে খুব। এত জোরে কেন ধরেছেন? আমাকে ভাইয়াও তো কখনো এত জোরে ধরে শাস্তি দিত না, কিন্তু আপনার মতো এতটা জোরে কখনো ধরেনি। আমি আর সহ্য করতে পারছি না, ছাড়ুন প্লিজ। আরিয়ার চোখে পানি জমে। শবনম অট্ট হেসে বলল, তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমার ভাইদের মরতে হয়েছে। কি ভেবেছিস এমনি এমনি তোকে ছেড়ে দেব? অনেক আগেই মেরে দিতাম, কিন্তু তোর ওই মাফিয়া হাজবেন্ডের জন্য পারিনি। বলে আরিয়ার গালে চড় বসায়।
আরিয়া টাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। গালে হাত রেখে কান্না জড়িত কণ্ঠে বলল, এবার মারছেন কেন আমায়? কিসের কথা বলছেন আমি বুঝতে পারছি না। শবনম এবার আরিয়ার দিকে ঝুঁকে হালকাভাবে এক পায়ে ভর দিয়ে উপর হয়ে বসে আরিয়ার চিবুক চেপে ধরে বলল, তুই এত ন্যাকা কেন? হ্যাঁ, অবশ্য তোর এই না বোঝার কারণে আজ তুই আমার হাতে। ভেবেছিলাম তোকে মারতে কষ্ট হবে ওই ব্যাটার জন্য, কিন্তু পরে দেখি পাখি নিজে নিজেই আমার হাতে আসছে। ভেবেছিলাম সেদিন ওই মেরে দেব, কিন্তু পারিনি। কেন জানিস? আপন মানুষ চোখের সামনে মরলে কতটা কষ্ট হয় ওই বেটা আফরানকে বোঝানোর জন্য। আরিয়া শবনমের হাত সরাতে চেষ্টা করছে, কিন্তু পারছে না। শবনম আরো শক্তভাবে ধরে বলতে লাগলো, আর শুনবি না? মৃত্যুর আগে অন্তত সবটা শুনে মর। মরার আগে একটু আফসোস করবি না হয়? আরিয়া কথা বলতে পারছে না স্পষ্টভাবে, তবে বলার চেষ্টা করছে কিছু। শবনম বিরক্ত হয়ে বলল, আজ তোর তেজ কোথায় গেল? এতদিন তো ভালোই তেজ নিয়ে ঘুরেছিস। নিশ্চয়ই ওই মাফিয়ার সান্নিধ্য পেয়ে একদিনেই চেঞ্জ হয়ে গিয়েছিস। বাহ, তোদের ভালোবাসার জবাব নেই। এই যুগে এসেও হাজব্যান্ড ওয়াইফের মাঝে এতটা দূরত্ব থাকা সত্ত্বেও ভালোবাসা হারায় না। কিন্তু আফসোস কি জানিস, এত প্রেমের পরেও তোদের মিলন হবে না। সো স্যাড সুইটি। তবে কি জানিস, বড্ড আফসোস হয় তোর ওই মাফিয়া হাজবেন্ডের জন্য। এত কিছু করেও তোর জন্য ওই বেটার ভালোবাসাটাই বুঝলি না। সে যাই হোক, তোদের ব্যাপার নিয়ে কথা বলে লাভ নাই। আবার কখন চলে আসে তোকে খুঁজতে খুঁজতে, এই একটা চাকু দিয়ে যা। শবনমের কথা মতো পেছন থেকে একজন লোক ছোট্ট একটা ছুরি শবনমের হাতে ধরিয়ে দিল। এটা দেখেছিস? এটা দিয়ে ঠিক আমার ভাইদের যেভাবে মেরেছিল ওইভাবে তোকে এখন কেটে দেব। একদম ভয় পাস না, ধীরে ধীরেই মারবো, কোনো তাড়া নেই। আরিয়া শবনমের হাতটা কোনো রকম নিজের চিবুক থেকে সরিয়ে বলতে লাগলো, এতদিনেও মানুষ চিনলেন না দেখছি। বলেই আচমকা শবনমের হাত থেকে ছুরিটা একটানে নিয়ে উঠে দাঁড়াবার আগে শবনমের হাতটায় ছুরি টানলো। শবনম ব্যথায় ওহ বলে চেঁচিয়ে সাথে সাথে উঠে দাঁড়িয়ে বলতে লাগলো, কি করেছিস সেটা? এই শবনমকে তুই চিনিস না। এখনো তোর কি অবস্থা করব তোর চিন্তার বাইরে। আরিয়া কথা না বাড়িয়ে যেই দৌড়ে পালাতে যাবে তার আগেই ছেলেগুলো আরিয়াকে ধরে ফেলে। ছাড়ুন বলছি, ঠিক করছে না আপনারা, ছেড়ে দিন আমায়। শবনম কাটা জায়গায় এক হাত ধরে রক্ত আটকানোর চেষ্টা করে। আরিয়ার সামনে এসে দাঁড়িয়ে বলল, ভেবেছিলাম এক রাতেই ওই শালা তোকে পরিবর্তন করে দিয়েছে। এখন দেখছি তেজটা আগের মতোই আছে। বলতে বলতে আরিয়ার হাত থেকে ছুরিটা নিয়ে যায়। আরিয়া বুঝতে পারছে তার সাথে খারাপ কিছু হতে চলেছে। কি করবে মাথায় আসে না। এই মুহূর্তে কি করবে সে? মৃত্যুটা মনে হয় খুব নিকটে চলে এসেছে। শবনম এক মুহূর্ত দেরি না করে আরিয়ার ডান হাতটা ধরে প্রথমে ঠিক সেই জায়গায় পোজ মারে যেখানটায় আরিয়া শবনমের হাতে মেরেছে। আরিয়া চিৎকার করে ওঠে। আরিয়ার কান্নাগুলো বৃষ্টির সাথে মিশে যাচ্ছে। রক্তগুলো প্রবাহিত বৃষ্টির পানির সাথে গড়িয়ে যাচ্ছে রাস্তায়। পাশ থেকে শবনমের সাথে লোকগুলোও পৈশাসিক হাসির তুমুল শব্দ। শবনম এবার বলল, খুব কষ্ট হচ্ছে। আমিও দেখতে চাই তোর এমন নিঃসংসময় মৃত্যুতে মিস্টার চৌধুরী ওরফে মিস্টার মাফিয়া কেমন কষ্ট প্রকাশ করে। তখনই তো আমার প্রতিশোধের আগুন মুছবে। কথাগুলো বলতে বলতে এবার শবনম আরিয়ার ডান হাতের আঙুলগুলো ধরে বলল, এখন কি করব তুই বুঝতে পারছিস? যেমন ভাবে আমার ছোট ভাইয়ের আঙুলগুলো আলাদা করে দিয়েছিল তোকে ছোঁয়ার জন্য, এমন করেই। এইটুকু বলতেই পেছন থেকে বিকট আওয়াজে কেউ বলে উঠল, হেই হেই, ডোন্ট শুট, ডোন্ট কিল। সবার দৃষ্টি পেছনে। এই মুহূর্তে পেছনে রাস্তার পাশের ল্যাম্প লাইটগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে কতটা ছন্ন ছাড়া হয়ে দৌড়ে আসে আফরান। শবনম এবার আফরানকে দেখে মনে হয় আরেকটু খুশি হলো। বাহ, এ তো দেখছি আরো বেশি মজার বিষয় হবে। একদম চোখের সামনে মরতে দেখলে যন্ত্রণাটা তীব্র বাড়িয়ে যাবে, তাই না বল? পাশ থেকে একটা লোক বলল, জি ম্যাডাম। শবনম হেসে আফরানকে উদ্দেশ্য করে বলল, নিজেই এসে গিয়েছিস, ভালো হয়েছে। চোখের সামনে নিজের প্রাণ প্রিয়কে মরতে দেখ এখন। আফরান এবার শবনমের কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, দেখ, ওকে ছেড়ে দে।
কথাটা বলেই আরুর দিকে তাকালো। হাতে রক্তের আভা দেখেই রাগ কন্ট্রোলের সীমা পেরিয়ে যায়। দৌড়ে আরুর দিকে আসতে নিলে শবনম আরিয়ার গলা বরাবর ছুরিটা ধরে বলল, এক পায়ে গবি না, নয়তো একদম বসিয়ে দেব। আফরান একদম স্টপ হয়ে গেল। কি করবে মাথায় ঢুকছে না। দুহাত উঁচিয়ে নিজেকে সারেন্ডার করে বলল, দেখ, আমার সাথে যা ইচ্ছা কর, তোর আমার সাথে শত্রুতা, ওকে কেন মাঝে টানছিস? নো নো, একদম না। শত্রুতা কিসের? প্রতিশোধের নেশায় ধরেছে, যতক্ষণ না তোকে সেই যন্ত্রণা দিতে পারবো ততক্ষণ যে বুকের ব্যথা থামবে না। কথা শেষ করে আরুর চুলগুলো মুঠো করে ধরে বলল, এই মেয়ের জন্য দেওয়ানা, তাই না? কিন্তু জানিস, আমায় ভীষণ ভাবায় একটা বিষয়। এই মেয়ে তোর কথা বিন্দু পরিমাণও ভাবে না। আর না, তুই এর মধ্যে এমন কি দেখেছিস? ও গড, বোরিং দিস স্টোরি। ছাড়ুন, ব্যথা পাচ্ছি। আরিয়ার কাতর কণ্ঠের কথাটা আফরানের বুকে তীরের মতো বিদ্ধ হলো। বুক ব্যথা হচ্ছে। বুকের বাঁ পাশটা আজ কাজে যদি বের না হতো তবে এই সময়টা আসতো না। সবটা দোষ নিজের উপর চাপিয়ে দিল আফরান। অনুনয় স্বরে কাতর কণ্ঠে আফরান বলল, দেখ, ওর কষ্ট হচ্ছে ভীষণ, ছেড়ে দে প্লিজ, আমাকে যা ইচ্ছা কর। বলে হাঁটু গেড়ে মাথা নত করে বসলো আফরান। শবনম যেন এই একটা মুহূর্তের আশায় ছিল। হুঙ্কার দিয়ে জোরে জোরে হাসতে লাগলো। আরিয়ার চোখ জোড়া আফরানের দিকে তাকিয়ে আছে। সত্যি দেখছে তো সবকিছু, নাকি কল্পনা? আমাকে দেখেও কোনো প্রতিক্রিয়া কেন জানাচ্ছেন না? কথাগুলো আরিয়ার মাথায় এমন পরিস্থিতিতেও ঘুরপাক খাচ্ছে। তোদের এত ভালোবাসা দেখে আমি খুবই আবেগপ্রবণ, কিন্তু আফসোস, এসব কিছুই আজ আটকাতে পারবে না আমার দেওয়া পৈশাচিক মৃত্যু থেকে তোর প্রাণপ্রিয় অবাধ্য বউকে। আফরান আরিয়ার চোখের দিকে তাকায় অসহায়ের মতো। চোখাচোখি হয় দীর্ঘ সময় বললে ভুল হবে। হাজার হাজার প্রহর পর প্রথমবার আফরানের চোখের দিকে তাকায় আরিয়ার বুকটা কেমন করছে। এমন পরিস্থিতিতে কখনো দেখেনি আফরানকে, তাও এমন অসহায় মুহূর্ত। হয়েছে তোদের প্রেমালাপ? ইশারায় ও প্রেম হয়? হাউ সুইট কাপল। বলেই শবনম ছুরিটা আরিয়ার গলায় আরেকটু চেপে ধরতে যাবে, তখনই শবনমের হাতের উপরিভাগ বরাবর গুলি লাগে। হাত থেকে ছুরিটা পড়ে যায়। লোকগুলো আকস্মিক ঘটনা বোঝার জন্য আরিয়াকে ছেড়ে কোন দিক থেকে এসেছে গুলিটা সেটা বোঝার চেষ্টা করে। আরিয়া সুযোগ পেয়ে শবনমকে ধাক্কা মেরে দৌড়ে এসে আফরানকে জড়িয়ে ধরে। আফরান বাচ্চাদের মতো ওরুকে বুকে পেয়ে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, খুব মেরেছে? ব্যথা পেয়েছ খুব? তারপর পরক্ষণেই আবার বুক থেকে সরিয়ে মুখোমুখি করে আলতোভাবে দুহাত গালে রেখে বলল, কোথায় কোথায় মেরেছে বলো, ওদের অস্তিত্ব মুছে ফেলো পৃথিবী থেকে। আরিয়া কিছুই বোঝে না, শুধু ভয়ে বুক কাঁপছে তার। আফরানকে আবারও জড়িয়ে ধরে। শবনমের কিছু বুঝে আসার আগেই নাবিল গাড়ি থেকে নেমে এসে বলল, তোকে বারবার বলেছিলাম আরুর কিছু না করতে, শুনলি কোথায়? সেই প্রতিশোধ নেওয়ার জন্য আরুকে আঘাত করলি। শবনম নিজেকে সামলিয়ে বলল, মাঝখানে এসে সব ভিজতে দিলি, এখন নিজেকে তো আগে বাঁচা। তোর তো কিছু করিনি, তবুও কেন ইয়ার তোরা এই মেয়েটাকে নিয়ে পড়ে আছিস? কি আছে এই মেয়ের মধ্যে? নাবিল ভিলেনি হাসি দিয়ে শবনমের একদম সামনে গিয়ে বন্দুকটা বুক বরাবর ধরে বলল, ওকে বুঝিয়ে দিচ্ছি। নাবিল আর আফরানকে দেখে চেলাপুলেগুলো ভয়ে কদম পিছিয়ে দৌড়ে পালায়। যেখানে দুজন গ্যাংস্টার লিস্টের প্রথম পাতায় নাম লেখা, সেখানে তারা জীবনের ঝুঁকি ইচ্ছে করে ফেলতে চায় না। লোকগুলো যাওয়ার পর শবনম নিজেও হালকা ভয় পায়, কিন্তু সেটা প্রকাশ না করে কনফিডেন্স নিয়ে বলল, তুই ভুলে যাচ্ছিস মনে হয় আমার সম্পর্কে। নাবিল বাঁকা হেসে বলল, ভালোভাবে কালকে বলেছিলাম যদি এই আরিয়াকে কিছু করে থাকিস বলে দে, তারপরে বললি জানিস না। তারপর বুঝে গিয়েছিলাম আরিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেখানে আফরান নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। তারপর খেয়াল করলাম আফরান একদম স্বাভাবিক, তখনই বুঝে গিয়েছিলাম আফরান আটকেছে, কিন্তু কোথায় সেটা আমি জানার আগে তুই মনে হয় সেদিনই রাতে বুঝে গিয়েছিলি আফরান শেয়ার দেবে না, তাই আফরান ওই আটকেছে আরুকে। আর আমি অপেক্ষা করছিলাম আরুর একটা কলের জন্য, কিন্তু তুই তো পুরো প্ল্যানটাই বানিয়ে নিলি। ভেবেছিলি শেয়ার নেওয়ার পর মারবি, যখন দেখলি শেয়ার পেলি না তখন ভাবলি বাঁচিয়ে লাভ নেই, তাই ছেলেপুলে লাগিয়েছিস। ভেরি গুড, কথা তো শুনলি না, এখন কি হবে নিজেই ভেবে নে। দেখ, বাড়াবাড়ি করিস না, ঠিক আছে? আমি ছেড়ে দেবো ওই মেয়েকে।
নাবিল তাচ্ছিল্যের স্বরে বলল। ও বাঁচার শখ জেগেছে দেখছি। শবনম চারিদিকে একবার তাকায়, কিন্তু কোনো হাতিয়ার তার ধারে কাছেও নেই। বাঁচার মতো কোনো রাস্তা নেই। নাবিল আর দেরি না করে যেই না ট্রিগারে চাপ বসাবে, পর মুহূর্তেই পেছন থেকে তানভীর এসে শবনমের পায়ে গুলি করে। শবনম চিৎকার করে নিচে পড়ে যায়। নাবিল অবাক হয় কিছুটা। কি করলি এটা? আমি মেরে দিতাম। তানভীরের পেছনে কমপক্ষে 100 এর ওপর লোক হবে মনে হয়। দৈহিক ঘটনাকৃতি বেশ চওড়া, লম্বায় এক একজন মনে হয় 6 ফুটের মতো, আবার কম বেশিও আছে। তানভীর কোনো উত্তর না দিয়ে প্রথমে শবনমের দিকে ইশারা করে, তারপর তানভীরের দিকে। দুজন লোক প্রথমে শবনমকে উঠিয়ে নেয় কালো একটা গাড়িতে। নাবিল এসবে পাত্তা না দিয়ে পেছনে ফিরে আফরানকে দেখে আরোকে কোলে তুলে মাত্র দাঁড়িয়েছে। আরিয়া দুর্বল হয়ে শুধু আফরানের দিকে তাকিয়ে আছে, কিন্তু ভেতর থেকে একটু আগের সব ঘটে যাওয়া বিষয়গুলোতে ভয় পেয়েছে খুব বেশি, তাই শরীরের কম্পন যেন থামছেই না। এই কি করছিস? ওকে তুই নয়, আমি বাঁচিয়েছি। দেখ আফরান, গাদ্দারি করবি না বলে দিলাম, নয়তো ভালো হবে না। বলে কয়েক কদম বাড়াতেই পেছন থেকে কয়েকজন গার্ড এসে নাবিলকে ধরে ফেলে। নাবিল রাগের তোপে কি করবে বুঝতে পারছে না, ছোটার চেষ্টা চালাচ্ছে, কিন্তু লোকগুলোর সাথে পেরে উঠতে না পেরে মুহূর্তে ডেভিল হেসে বলল, এত প্ল্যান করেছি, সবকিছু জলে মিশিয়ে দিলি। এত কষ্ট করলাম, তবুও যেহেতু পেলাম না, বুঝে নে তুইও পাবি না। আরিয়া আমার না হলে কারো না, কিন্তু আফসোস সেদিন রাতে আরিয়া আমার কাছে আসলেও নিজের করতে পারিনি এত বছরে। তোর মতো ভিলেন মাফিয়া হতে চেয়েও আমি ওর কাছে হেরে গিয়েছি। চাইলেই পারতাম জোর করতে, কিন্তু করিনি আমি, তবুও যেহেতু পেলাম না। কথা শেষ না করে নাবিল বাঁকা হেসে আচমকা হাতের বন্দুকটা চালিয়ে দেয় আরিয়ার দিকে। নাবিল এমনটা করবে আফরান মোটেও প্রস্তুত ছিল না। নিজের শরীরটাও আহত হয়ে আছে, আসার সময় গাড়ি ছাড়াই এসেছে। কতবার যে হোঁচট খেয়ে পড়ে গিয়েছে সেটার খবর কি আছে তার? মাথায় শুধু একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে, তার হৃৎপিণ্ড, যা ছাড়া সে অচল। তাকে সেভ করতে হবে। নাবিল টিকার চাপতেই আফরান একবার নো শব্দ করেই আরিয়াকে নিয়ে বামে সরে গিয়েও আহত হওয়া থেকে নিজে বাঁচতে পারেনি। ঠিক পেটের ডান পাশটায় গুলিটা ছুঁয়ে বেরিয়ে গিয়েছে। তানভীর সঙ্গে সঙ্গে নিজের হাতের বন্দুক ব্যবহার করে। নাবিলের ঠিক ডান হাতের মধ্যমা চিরে বেরোয় গুলিটা। নাবিলের হাত থেকে বন্দুক পড়ে যায়, কিন্তু তার ব্যথার দিকে মোটেও খেয়াল নেই। তার দৃষ্টি শুধুমাত্র আরিয়ার দিকে। আফরান আহত হয়েও আরিয়াকে হাত থেকে ফেলে দেয়নি, উল্টো স্মিত হেসে আরিয়ার চোখে তাকায়। অথচ এই বুঝি এক্ষুনি পড়ে যাবে বোঝাই যাচ্ছে। হাতের বাঁধন হালকা হয়ে আসে। আরিয়া আরও বেশি ঘাবড়িয়ে যায় হঠাৎ আফরানের হাত হালকা হয়ে আসায়। আসলে আরও এখনও দেখেনি আফরানের পেটেও যে গুলি বিদ্ধ হয়েছে। আরও কাপা গলায় বলল, আপনাকে ঠিক লাগছে না? আমার কিছু হয়েছে? আপনি ঠিক আছেন তো? আফরান এবার কপাল কুঁচকে মুখ ফিরিয়ে তানভীরের দিকে তাকায়। তানভীর ইশারা বুঝতে পেরে গার্ডগুলোকে ইশারা করতেই নাবিলকে জোর করে গাড়িতে নিয়ে তুলেছে। নাবিলের দৃষ্টি এখনো আরিয়ার দিকে। লোকগুলো যেতেই তানভীর আফরানের কাছে দৌড়ে আসতে চায়, কিন্তু আফরান চোখ ঘোরায়, যার অর্থ একদম আসবি না এখানে। কিন্তু তানভীর আফরানকে ভালো করেই জানে কি জন্য নিষেধ করেছে, যদিও তার জন্য আগে এখানে যাওয়াটা জরুরি। তবুও জানে এটার থেকেও বেশি আফরানের কাছে আফরানের বউ জরুরি। তানভীর দৌড়ে গিয়ে পেছন থেকে একটা গাড়ি নিয়ে আফরানের সামনে আসে। আরিয়া আফরানের কোল থেকে নামার জন্য কয়েকবার চেষ্টা করেছে, কিন্তু আফরান নামতে দিচ্ছে না। আরিয়ারও কি চলার মতো শক্তি আছে? তখন থেকে হাত থেকে রক্ত পড়ছে, এই বুঝি জ্ঞান হারাবে। আফরান প্রথমে তানভীরকে নামতে বলে, কিন্তু তানভীর এই মুহূর্তে কিছুতেই একা ফেলে যাবে না, তাই ঠায় বসে আছে। আফরান বিরক্ত হয়ে পেছনের সিটে আরিয়াকে বসিয়ে নিচে উঠে বসে। আরিয়ার চোখে মাত্রই বিষয়টি পড়েছে। আফরানকে এমন অবস্থায় দেখে আরিয়া হকচকিয়ে উঠে ক্ষত জায়গায় হাত রেখে বলতে লাগলো, কি হয়েছে আপনার? কখন হলো? সত্যি করে বলুন। গুলিটা লেগেছিল তাই না? কেন বলেননি আমায়? জিজ্ঞেস করেছিলাম না আমি? আরিয়ার চোখে পানি। আফরান একটু হাসার চেষ্টা করে, কিন্তু তানভীরের কথাটা শুনে ভেতরে রাগ জমে। তানভীর আরিয়াকে উদ্দেশ্য করে বলে, ভাবে আপনার ওনার কিছু অংশ ছিঁড়ে একটু স্যারের পেটে বেঁধে দিন জলদি। এত রক্ত ঝরছে, আমার খুব ভয় করছে ভাবি, প্লিজ জলদি করুন একটু।
আরিয়া সম্মতি জানিয়ে ওড়নাটা শরীরের থেকে খোলার জন্য হাত রাখতেই আফরান আরিয়ার হাত ধরে কাতর গলায় বলল, একদম না। তারপর কোনো রকমের সিট থেকে হালকা উঠে সামনের দুটো সিটের মাঝ থেকে হালকা মাথা ঢুকিয়ে তানবীরকে বলল, স্যার এ কি করছেন? আপনি বসুন না জায়গায়, এটা ভাঙতে যাব কেন? আফরান দাঁত কিরমিরিয়ে বলল। শুনবি নাকি আমাকে করতে হবে? আরিয়া কান্না ঝরানো গলায় বলল, আপনি বসুন না প্লিজ, দেখুন না কি হয়েছে, রক্তক্ষরণ হচ্ছে।